বলছেন যে শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত, এত বড় একটা মহামানব, এত বড় মহামানব এই দেশে জন্ম নিয়েছিল, কত স্যাক্রিফাইস করছে, সেই মহামানবের স্ট্যাচু যখন ভেঙে দিচ্ছে সরকারি বুলডোজার নিয়ে, 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন ভাঙা হচ্ছে, সে সময় আসিফ নজরুলের অনুভূতি এবং একটা স্ট্যাটাসে কখনো তাকে আমরা দেখিনি, কোন সময় একটা স্ট্যাটাসে তাকে দেখিনি। এর আগে তিনি 21-এর গ্রেনেড হামলা নিয়েও কিন্তু কথা বলেছেন তখন, যে এটার বিচার হওয়া উচিত, এটার বিচার হওয়া এবং উচিত। তিনি বিএনপি কে লায়াবল করছেন যে বিএনপি এই দায় অস্বীকার করতে পারে না। 21শে আগস্ট 2004-এর গ্রেনেড হামলায় তিনি বিএনপি কে অ্যাকুজড করেছেন। ইয়েস, করেছেন আবার এই সময় খুশি হয়েছেন খুব। যাই হোক, তখন যেটা দরকার সেটা বলেছেন, এখন যেটা দরকার এখন তিনি সেটা বলছেন। এই তো প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কাছ থেকে বাংলাদেশে অনেকেই আশা করেনি, তবে এখন তার স্বরূপ যেভাবে তিনি তুলে ধরছেন, এই তুলে ধরার কারণে কিন্তু মানুষের কাছে মনে হচ্ছে যে তাহলে কি আগের আমাদের চিন্তার আসিফ নজরুল সঠিক ছিল না, বর্তমানের আসিফ নজরুলই বাস্তবতা। কারণ উনি বলছিলেন যে একবার ক্ষমতা পেলে উনি কি করবেন, তো ক্ষমতা পাওয়ার পর উনি কি কি চেঞ্জ নিজের ভিতরে নিয়ে আসছেন, এটা দেখে মানুষ বুঝতেছে। করেছেন উনি অনেক চেঞ্জ করেছেন, ক্ষমতা পাওয়ার পর অনেক চেঞ্জ করেছেন। আবার কেউ কেউ বলছেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়ান, হয়তো আজকে 2 বছর আগে যেটা পড়িয়েছেন 3 বছর পরে হয়তো সেটা অস্বীকার করলেন যে আমি এটা পড়াইনি বা এইভাবে তোমরা নাম্বার দেইনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে তিনি আবার উৎসাহিত করতেন, বাইরের থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করা দ্বারা উৎসাহিত করতেন, তাদের কেউ কেউ তো গ্যারান্টি দিয়ে বলতেছেন উনি এই করছেন, উনি এই করছেন, উনি এই করছেন। ওনার বিরুদ্ধে যে কমপ্লেইন গুলো নিয়ে আসতেছে খুবই গুরুতর কমপ্লেইন নিয়ে আসছে। আচ্ছা, এইটা কি সংবিধান ভঙ্গ কিনা আপনাকে, বা যে রুল আছে সেটার মধ্যে আপনি আইনের ব্যাখ্যাটা দিবেন। সেটা হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে একটা কথা বলতে চাই। রাষ্ট্রপতি আছেন কি নেই দেশবাসী কিন্তু ক্লিয়ার না, মানে শঙ্কিত যে আছেন কিনা। একটা মানুষ থাকলে তার এক্সিস্টেন্স বুঝাতে হয়, অস্তিত্ব বুঝাতে হয় বিভিন্ন সভা সেমিনারে গিয়ে বিভিন্ন ভাবে। প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি রাষ্ট্রপতির সাথে ওনার কখনো দেখা হয় না, কথা হয় না। উপদেষ্টা মন্ডলীয় যারা আছে তারা রাষ্ট্রপতির সাথে কখনো দেখা হয় না, তার কথা মুখ দিয়ে উচ্চারণ করেন না। অথচ এই রাষ্ট্রপতি পদটা, রাষ্ট্রপতি যিনি হন পদ, এই চেয়ারটাই তাদেরকে কিন্তু শপথ পড়িয়েছেন। তো এইটা কি কোনোভাবে একটু যদি ব্যাখ্যা করেন, এটা কি হচ্ছে, কি হতে যাচ্ছে, এটাকে আসলে কিভাবে দেখবো আমরা? দেখুন, কনস্টিটিউশনালি এখন দেশের প্রধান এবং আমি বলবো সরকার প্রধান ও রাষ্ট্রপতি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো কনসেপ্ট আমার কনস্টিটিউশনে নেই। তাহলে তিনি যদি প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টার কথা বলি, তাহলে তিনি নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা পরিচালনার জন্য। তার রাষ্ট্রপতি তো তার মিলিটারি সেক্রেটারি আছে, তার সচিব আছে, তার অনেক অর্গান আছে, তিনি তো তার অ্যাডভাইজারও নিয়োগ করতে পারেন, কিন্তু তিনি হেড অফ দি স্টেট তিনি নিয়োগ করতে পারেন। তিনি যেমন নিয়োগ করতে পারেন, তিনি তার নিয়োগও প্রত্যাহার করতে পারেন যে কোনো মুহূর্তে। মহামান্য রাষ্ট্রপতিকে কনস্টিটিউশন পারমিট করেছে বিধায় কিন্তু তার কাছ থেকে নিয়োগ নিতে হয়েছে। না হলে তো ইউনূস সাহেবরা বসে যেয়ে বলতেন যে আমি নিজ দায়িত্বে বসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমি বসে গেলাম। ওই বসার সুযোগ না থাকার কারণে কিন্তু নিয়োগ কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে নিতে হয়েছে। কিন্তু তাকে যেভাবে হিউমিলিয়েট করা হচ্ছে, সাভার জাতীয় স্মৃতিসৌধে আমরা দেখি, মিরপুরে শহীদ বুদ্ধিজীবীতে দেখি, রাষ্ট্রপতি যাচ্ছেন, তাকে রিসিভ করার ট্রেডিশনটা হলো আমি যদি ইউনূস সাহেবকে ধরে নিই যে সরকার প্রধান, তাহলে তিনি তাকে রিসিভ করবেন, তিনি রিসিভ করেন। এমনকি ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারেননি, তাকে বঙ্গভবনে নামাজ পড়তে হয়েছে। সরকারের পক্ষ থেকে হয়তো সেভাবে আয়োজন করা হয়নি। এবং দেখি মাঝে মধ্যে কেউ চায় রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে, কেউ চায় বের করে নিয়ে আসবে। এই অবস্থাটায় এখানে রিলেভেন্ট কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে সেনাপ্রধান কিন্তু একটা বক্তব্য রেখে বলছিল আমি দায়িত্ব নিলাম, আমার উপর ভরসা রাখেন। এখন ওনার উপর দেশবাসী কিন্তু ভরসা রাখছিল। উনি যদি দায়িত্ব নিয়ে ভরসার কথা না শুনাতেন, তাহলে দেশে কিন্তু ক্ষমতায় যারা ছিলেন এবং যারা ক্ষমতার বাইরে আন্দোলন করতেছেন, এখানে কিন্তু একটা কনফ্লিক্টিং ক্লাশ যেটা হতো, সেটা দেশের জন্য কল্যাণকর হতো না। সেদিন সেনাবাহিনী তাদের পক্ষে অবস্থান নেওয়ায় বা সরকারের পক্ষে দৃঢ়ভাবে না থাকায় কিন্তু পরিবর্তনটা হয়েছে, না হলে কিন্তু এটা ডিফিকাল্ট ছিল। এখন সেই সেনাবাহিনীকেও রাস্তাঘাটে হিউমিলেট করা হচ্ছে। সেনাবাহিনী দেখছি কলার ধরে টানতেছে, কেউ বলতেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো, কেউ বলতেছে যে ওয়াকার তুই তাকারি করে নানাভাবে যে সব কথা যারা বলতেছে, তাতে সেনাবাহিনীর যে স্ট্যাটাসটা, সেনাবাহিনী কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক। এই দেশপ্রেমিক সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভিতর থেকে তৈরি হওয়া,
তাদের অবস্থানটাও আমাদের কাছে এখন অস্পষ্ট, যে তাদের এত গালিগালাজ করতেছে, তাদের এত অসম্মান করতেছে, রাষ্ট্রে মব চলতেছে। সেনাপ্রধান রিসেন্টলি কথা বলার পরও আমরা দেখলাম গতকাল মব হলো জাতীয় পার্টির জিএম কাদেরকে ঘিরে, মানিকগঞ্জে শিল্পী মমতাজকে ঘিরে। কোনো ব্যবস্থা তো দেখতেছি না। এই জন্য বুঝতে পারতেছি না যে অনুভূতিতে ধরছে নাকি বুঝতে পারছেন না, নাকি সবাই মিলে চাচ্ছেন যে বলগাহীন স্রোতে সব ভেসে যাক। সেটা নিয়েই কিন্তু এখন জাতির প্রশ্ন। আচ্ছা, আপনার সাথে মিলিয়ে আরেকটু বলতে চাই, আপনি বলেছেন আপনি সব জানেন, দেশবাসীও সব জানে যে 5ই আগস্টে আমাদের সেনাপ্রধান বলেছিলেন, সবাই আশ্বস্ত হয়েছিল যে আমি দায়িত্ব নিলাম, যেটা আপনি বলেছেন এটা সবাই শুনেছে। দেশবাসী আশ্বস্ত হয়েছিল যে দেশে কোনো সমস্যা হবে না বা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে, কিন্তু এক টানা সারা দেশের মানুষ দেখেছে মব ভায়োলেন্স, মব সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ সবকিছু দেশের মানুষ দেখেছে। সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে কোনো কাজ হয়নি। আচ্ছা, তারপরে আবার 25শে ফেব্রুয়ারি তিনি বলেছেন যে দাড়ি কমা সবকিছু দিয়েছেন এবং দেশবাসীকে সতর্ক করেছেন, আমি যদি না বলি আপনারা আমাকে পরে দোষারোপ করবেন, সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করলাম, এইভাবে দেশ চলতে পারে না। তখন সবাই আবার আশ্বস্ত হয়েছিল যে না, সেনাপ্রধান আছেন এবং তিনি দায়িত্ব নিচ্ছেন, দেশে একটা শান্তি শৃঙ্খলা তিনি ফিরিয়ে আনবেন। যা কিছু হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারপরও আমরা থামতে দেখি নাই। এবং এরপরে আবার দেখেছি সেনাপ্রধান কিছুদিন আগে একটা চমৎকার বক্তব্য দিয়েছেন এবং দেশের মানুষের পক্ষে, মানুষের মনের কথাগুলোই তিনি বলেছেন। ভায়োলেন্স, নির্বাচন, করিডোর, বন্দর, এগুলো নিয়ে যে কথাগুলো বলেছেন এগুলো মানুষের ভেতরের কথা, কিন্তু তারপরও আমরা তার কোনো কথার বাস্তবায়ন দেখতে পাইনি। এখন যাক, আমরা সে কথায় যাব না। আর আমি যেটা বলতে চাই, বন্দর এবং আমাদের করিডোর নিয়ে আপনার কি বক্তব্য? বন্দর দেয়া এবং করিডোর দেয়া, সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকার যখন আসবে তখন তারা এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন, জনগণের সাথে আলোচনা করে দেবেন কি দেবেন না। আপনার কাছে এখন কি মনে হচ্ছে, এটা কি দেয়া হয়ে গেছে না কাজ চলছে? না, এটা তো এখনো রহস্যাবৃত। আমি আবার সুপ্রিম কোর্টের রেফারেন্সে যাই, সেখানে মাননীয় বিচারপতিরা যদি ধরে নিয়ে যে সত্যি রেফারেন্স হয়েছিল, তারা বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। তা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মানে কি? ধরেন একটা অফিসে কর্মকর্তা নাই, রুটিন দায়িত্ব পালন যিনি করবেন, ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। তো অন্তর্বর্তীকালীন ব্যবস্থার দায়িত্বে যিনি থাকবেন তিনি কিন্তু অথরিটি হিসাবে সবকিছু এক্সারসাইজ করতে কোনো ভয় পারেন না। আর বন্দরকে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করা, করিডোর দেওয়া, এটা কিন্তু নীতিগত সিদ্ধান্ত। ওনাদের বলা হয়, যদি ওই যে প্রেস সেক্রেটারি যে মহাজ্ঞানী, সে বলছে যে আমাদের নির্বাহী কার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। করিডোর দেওয়া কি নির্বাহী কার্যের ভিতরে পড়ে? আর অনির্বাহী দাবি করলে হবে না, কারণ সুপ্রিম কোর্ট বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার জন্য, ওই ট্রানজিট পিরিয়ডের জন্য কাজটা, এটাকে রুটিন ওয়ার্কের মতো বলা যেতে পারে। তারপর নির্বাহী কার্য যদি বলি, এটা পলিসি ডিসিশন, বাংলাদেশের ভিতর থেকে আমরা কাউকে করিডোর দেবো কিনা, আমাদের সেন্ট মার্টিনের ভিতরে ঢুকতে দেবো কিনা, কারো বেস করতে দেবো কিনা। আবার ওনাদের সময় ওনার পররাষ্ট্র সেক্রেটারি, ফরেন সেক্রেটারি বললেন সীমান্ত বহিঃশক্তির নিয়ন্ত্রণে, তাহলে আমার সীমানা অন্যের নিয়ন্ত্রণে চলে গেছে। আবার একজন অ্যাডভাইজার একবার বললেন বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে। তার মানে কি দেশ কমে যাবে, কিছু অংশ ছেড়ে দেবো? যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে পূর্ব তিমুরের মতো একটা রাষ্ট্র করা হবে, আমাদের কিছু অংশ ছাড়তে হবে, আমি তাতে রাজি হইনি। তাহলে ওনাদের কথা, কৃতকর্ম, এই সব মিলে কিন্তু মনে হচ্ছে শেখ হাসিনাই সঠিক বলছিলেন, এখনরা দিয়েছেন কি দেন নাই, এটা কিন্তু এখন পর্যন্ত রহস্যাবৃত্ত। অনেকেই তো বলে দেওয়াটা শেষ হয়ে গেছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, সেখানে কেউ কেউ লিখছে যে আমেরিকার অনেককে নিয়ে এসে একটা গভর্নমেন্ট ফার্মে বসাই দেওয়া হয়েছে, তারা বেচা কেনার সবকিছু ফাইনাল করে আসছে, এখন ডেলিভারি দিচ্ছে। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক অ্যাডভোকেট ফজলুর রহমান আরো ক্লিয়ার করে বলছেন যে এই বেনিয়ারা এসে যেটা করতেছে, আমাদের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং মাসুদ কামাল, তাদের রিপিটেডলি তারা বলতেছেন যে এরা সব কারবার করে ফেলছে। সাংবাদিক আজিজ তো বলতেছেন এই সরকার বাংলাদেশ সরকার না, এটা আন্তর্জাতিক সরকার, কারণ এখানে যারা বসা আছেন, যেমন কনস্টিটিউশন তৈরি করবেন যিনি, তিনি বাংলাদেশের নাগরিকই না। এরকম ভাবে যেটা করা হচ্ছে, আমার ধারণা এরা একটা মিশন নিয়ে আসছে, সেই মিশনটা সফল করার ভিতর থেকে লং টাইম তারা কন্টিনিউ করবে। এবং তারা যে বেনিয়া, যাদের দ্বারা পাঠানো, ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমান বলছে দেশ চালাচ্ছে লর্ড ক্লাইভরা। এখন এই লর্ড ক্লাইভ বলতে কিন্তু
তিনি আবিধানিক অর্থে একটা রেটরিক শব্দ, লাইগ্রা মানে বহিরাগত। তো যারা বিদেশের নাগরিক, বিদেশে থাকে, বিদেশের পাসপোর্ট হোল্ড করে, ধরেন আমেরিকার পাসপোর্ট নিতে গেলে কিন্তু শপথ নিয়ে বলতে হয় যে এই রাষ্ট্রের অর্থাৎ আমেরিকার স্বার্থ রক্ষা করবে। তো আমেরিকার সিটিজেন যিনি, সে তো আর বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন না। তাদেরকে ভাড়া এনে বাংলাদেশে একটা তথাকথিত ওই যে আজিজ ভাই ভাষায় যে আন্তর্জাতিক সরকার গঠন করা হয়েছে, এরা কি করেছে সেটা দেখার সময় আছে। তবে বাংলাদেশের মানুষকে কেউ যদি বেকুব মনে করে এসব করে থাকে, এটা সাস্টেইন করাতে পারবে বলে আমার মনে হয় না। প্রবাসী সরকারও কেউ কেউ বলে প্রবাসী সরকার, প্রবাসী সরকার, জি হ্যাঁ, প্রবাসী লোকটাই নেতৃত্বে। হ্যাঁ হ্যাঁ, প্রবাসের লোকরাই বাংলাদেশের সরকার, মানে বাংলাদেশের ভিতর থেকে প্রবাসী লোকরা এসে বাংলাদেশের ভিতর থেকে পরিচালনা করছেন। আচ্ছা, আরেকটা কথা বলে, আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি শ্বেতপত্র প্রকাশ কমিশনের সম্ভবত চেয়ারম্যান ছিলেন এবং তারা শ্বেতপত্র প্রকাশ করেছেন। তিনি ইদানিং আবার কিছু কিছু কথা বলছেন খুব ভালো, সেটা হচ্ছে যে এটা সত্য কথাই বলছেন, যে যা ওয়ার্ল্ড ব্যাংক যে কথাটা বলছে যে বাংলাদেশে 27 লক্ষ মানুষ নাকি আরো বেশি দরিদ্র হয়ে গেছে এবং তার মধ্যে 18 লক্ষ হচ্ছে নারী, এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এই বিষয়ে আসলে কি বাংলাদেশের মানুষ দরিদ্র হয়েছে বা দরিদ্র হওয়ার পথে, বা বেকারত্ব কি বেড়েছে বাংলাদেশে? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমি গভর্নমেন্টের এক টার্মে একটু দায়িত্বে ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রীও ছিলাম। বাংলাদেশের দারিদ্র্যের হার দুইটা স্টেজ, একটা হলো দরিদ্র, একটা হলো অতি দরিদ্র। এই অতি দরিদ্র যারা এবং যারা বিপন্ন, তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সামাজিক যে প্রতিরক্ষা বলয় করা হয়, সেই বলয়ে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে তাদের দারিদ্রতা একেবারে জিরোর কোঠায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছিলেন। ফলে অতি দরিদ্রের সংখ্যা একেবারে নিঃস্ব হয়ে আসতেছিল, আর দারিদ্র্যের সংখ্যা কমতে কমতে অন্য জায়গায় যাচ্ছিল। এখানে কিন্তু একটা বিষয় আছে, ধরো বাংলাদেশে অনেকেই কিন্তু গৃহহীন, আবাসহীন, কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল 15-এ বলা হয়েছে মানুষের ফান্ডামেন্টাল ডিমান্ড, যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। বাসস্থান, অনেকের বাড়িঘর ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কিন্তু সরকারি জায়গা পড়ে থাকায় বিল্ডিং করে, হাজবেন্ড ওয়াইফের নামে সরকারি টাকায় দলিল করে ইলেকট্রিক কানেকশন, বিদ্যুৎ সহ পানির ব্যবস্থা করে তাদের ওই যে আবাসহীন অবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা দূর করে, হ্যাঁ হ্যাঁ, সেটার ভিতর থেকে তাদের এইভাবে ডেভেলপ করে দিল। আবার ওই সোশ্যাল সেফটি নেটওয়ার্ক 106টার উপরে ছিল, সেই নেটওয়ার্কের ভিতর নিয়ে আসার কারণে কিন্তু তারা কেউ না খেয়ে থাকবে, লঙ্গরখানা খুলতে হবে, অতি দরিদ্র অবস্থায়, এই অবস্থার কোথাও ছিল না। রেগুলার তাতে রিজার্ভ গম থেকে শুরু করে নানা প্রক্রিয়া দেওয়া হতো। ফলে দারিদ্র্যের সংখ্যা তিনি একেবারে কমিয়ে আনছিলেন। এই জন্য কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়াটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ হয়েছিল। আর এখন যেটা হলো, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমরা বিভিন্ন কারণে ঘনিষ্ঠভাবে কাজ করেছি অনেক সময়। তিনি তো এই সরকারের পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রকার তথ্য উপত্য, যত প্রকার থিসিস, দেশে দেশের বাইরে যতদূর পারা যায় সব সময় তিনি দিচ্ছেন, তার সঙ্গে একটা টিম মিলে। তিনি এখন বলতেছেন যে 27 লক্ষ নতুন করে দরিদ্র হচ্ছে, তার মানে তার ভিতর 18 লক্ষ হচ্ছে নারী। এখন শেখ হাসিনা যেখানে নিয়ে আসছিলেন, তাহলে তার থেকে অবনতি হচ্ছে। 28 লক্ষ যদি আমি ধরি, তাহলে 28 লক্ষ নতুন করে দরিদ্র হচ্ছে। এই দরিদ্র শেখ হাসিনার আমলে ছিল না। এখানে আরো ইন্টারেস্টিং হচ্ছে, ডক্টর ইউনূসের যে থিসিস, উনি যে তত্ত্ব দেন যে 30 না 40 বলেন, একটা 0 হলো, হ্যাঁ, যে একটা হলো দরিদ্রকে উনি জাদুঘরে পাঠাই দেবেন, শূন্য দারিদ্র। এখন শূন্য দারিদ্র হচ্ছে, উনি দারিদ্র বাড়াচ্ছেন। আর হলো নারীর ক্ষমতায়নের যে জায়গাটা, সেটা ওনার কনসেপ্টে ছিল। এখন নারীর ক্ষমতায়নের জায়গাটাও আরো বিপন্ন অবস্থায়, অর্থাৎ ওনার জিরোটাকে কেউ ব্যঙ্গ করে বলতে চায় যে উনি চান এই গরিব মানুষ এবং নারী যারা, এরা দারিদ্রতার একেবারে শূন্যের কোঠায় চলে যাক। এইটা বোধহয় ওনার মূল কনসেপ্ট, বোধহয় এটা। এখন আবার কেউ কেউ বলছেন যে দরিদ্র মানুষ যদি দেশে না থাকে, উনি ডোনেশন আনবেন কিভাবে? উনি বিভিন্ন দেশে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে, কিন্তু ওখানে যে তিনি নাকি তার এনজিওর কথাই বলে আসেন, দেশের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ আকারে ওনার যে ব্যবসা, সোশ্যাল ব্যবসা,
এই ব্যবসা তো যদি দরিদ্র না থাকে তাহলে তো আর ওনার এনজিও থেকে লোন নেবে না। বন্ধ হয়ে যাবে তো, বন্ধ হয়ে যাবে। আর একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, সেটা হচ্ছে এরকম যে আপনারা আশ্রয়ন প্রকল্প করলেন, আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি আশ্রয়ন প্রকল্প করে সবাইকে ঘর বাড়ি বানিয়ে দিলেন, কিন্তু একজন মানুষের কথা আপনারা চিন্তা করেন নাই, যিনি বলছেন তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কিছুই নেই। তাকে যদি আপনারা আশ্রয়ন প্রকল্পে একটা ঘর বানিয়ে দিতেন, দেশের আজকে এই পরিস্থিতি হতো না। আপনার এই অভিযোগটা যারা করছেন তাদের সঙ্গে আমি দ্বিমত পোষণ করব না। আচ্ছা, সেই ডক্টর ইউনূস সাহেবকে যদি আপনারা একটা ঘর করে দিতেন, আজকে দেশের এই চিত্র মানুষ দেখতো না। ঠিক আছে, যাই হোক। না, এখন আবার ঠিক আছে। কেউ বলে, কেউ এটার প্রেক্ষিতে ইসমাইল ভাই কেউ আবার বলে যত লোক লোন নিছে সব ঘর তো ওনার, কারণ লোনের টাকা না দিতে পারলে তো ঘর বাড়ি দখল করে নেয়, ফলে ওনার ঘরের সংখ্যা এত বেশি যে ওনাদের নতুন করে ঘর দেওয়ার প্রয়োজন ছিল কিনা সেটাও একটা বিষয়। ও আচ্ছা, তাহলে সেটা চিন্তা করছেন সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমরা এখন আরেকটা কথা যেটা আসি, সেটা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে কিছু কথা বলতে হবে। আপনাদের পরিকল্পনা কি, বা আপনাদের তৃণমূলের মানুষজন কিভাবে আছে, সেই প্রসঙ্গে আমি একটু পরে যাচ্ছি। জাস্ট নির্বাচন নিয়ে একটু কথা বলে নেই। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। আবার কেউ বলছেন একজন মানুষ বাংলাদেশের নির্বাচন হোক সেটা চানই না। নানান ভাবে নানান কথা হচ্ছে। তাছাড়া বিএনপির যে ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি বলেছেন যে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। বেগম খালেদা জিয়া বলছেন যে প্রতি পদে পদে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। এই যে একটা সবার কিন্তু রিয়েলাইজেশন এখন ঠিক আছে, সবাই বলছেন বাংলাদেশে কি আদৌ নির্বাচন হওয়ার। আবার আমাদের সরকার, অন্তর্বর্তী সরকার বলছে যে তারা 6 মাস যাবত একই কথা বলছেন, এটা তারা মুখস্থ করে ফেলছেন, সেটা হচ্ছে ডিসেম্বর অথবা জুন, বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। জুনে কি অবস্থা হয় দেশবাসী এখন দেখতেছে, বন্যা, দুর্ভিক্ষ, নানান রকম, রাস্তাঘাটও তো ডুবে গেছে সবকিছু। কাজেই জুন জুলাইতে বা মার্চ এপ্রিল জুনে দেশের অবস্থা খুবই খারাপ থাকে, বন্যা কবলিত এলাকা থাকে, মানুষের দুর্দশা থাকে। সেই অবস্থায় নির্বাচন নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেন, কিন্তু সরকার বলছে যে জুনের পরে তারা একদিনও থাকবেন না, তার মানে জুন পর্যন্ত তারা থাকতে চান। আপনার কাছে কি মনে হচ্ছে, নির্বাচন কি আদৌ হওয়ার কোনো বা দেওয়ার কোনো পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা? আমি দুইজন সেনা কর্মকর্তা 2 ভাগ ক্ষমতা গ্রহণ করেছিলেন, তাদের বক্তৃতাটা আমার মনে আছে। তারা বলছিলেন জাস্ট গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুরু করে দিয়ে আমরা ব্যারাকে ফিরে যাব। ব্যারাকে কিন্তু কেউ ফেরেন নাই, জেনারেল জিয়াউর রহমান ফেরেন নাই, জেনারেল এরশাদও ফেরেন নাই। কিন্তু দুজনেরই বক্তৃতায় ছিল যে আমাদের অভীষ্ট লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার দায়িত্ব গ্রহণ করলে আমরা ব্যারাকে ফিরে যাব, ব্যারাকে ফেরেন নাই। ইউনূস সাহেব বলছিলেন যে আমি এটা চাই না, আমি এটার মানুষ না, আমাকে কেন এখানে আনা হচ্ছে। ওনার কিন্তু স্বপ্নে বিভোর ছিলেন, 2007 সালে উনি স্বপ্নে বিভোর ছিলেন। তখনও কিন্তু তিনি নাগরিক শক্তি নামক একটা পার্টি করার প্রক্রিয়া করে একটা পর্যায়ে কিন্তু উনি কি বলবো রণে ভঙ্গ দিয়ে উনি চলে গেলেন, বুঝলেন যে হবে না। আবার পরবর্তীতে উনি এখন যে দীর্ঘ ওনার যে মেটিকুলাস ডিজাইন, যেটা ক্লিনটন ফাউন্ডেশনে উনি নিজে বক্তৃতা দিয়ে বলছেন যে নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, বাংলাই বলি যে হঠাৎ করে কিছু হয় না, মেটিকুলাস ডিজাইন অর্থাৎ দীর্ঘ সুপরিকল্পনার ভিত্তিতে আমরা এগুলো করছি। তার মানে ওনার ষড়যন্ত্র এবং পরিকল্পনার ভিত্তিতে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে। তো উচ্ছেদই যখন উনি করছেন তখন ওনার শখ থাকবে না। উনি শখ মিটাবার জন্য যেগুলো দরকার অনেকগুলো ইতিমধ্যে করে ফেলছেন, যেমন 666 কোটি টাকা সরকারি ট্যাক্স। এই ট্যাক্সটা যদি উনি দিয়ে দিতেন, উনি তো গরিব মানুষ না, তাহলে এই ট্যাক্সটা সরকারের ফান্ডে আসতো। সরকারের ফান্ডে মানে কি, বাংলাদেশের 18 কোটি জনগণের ফান্ডে আসতো। আবার ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা, উনি দুর্নীতি দমন কমিশনকে দিয়ে সেই মামলাটা প্রত্যাহার করে নিয়েছেন। হাইকোর্টে একটা মামলায় ওনার বিরুদ্ধে রায় হওয়ার পরে উনি ক্ষমতা আসার পর হঠাৎ করে চিত্র চেঞ্জ হয়ে গেল। একজন বিচারপতি বলল যে এই মামলায় আমার পার্টি থাকা ঠিক হবে না, অথচ দীর্ঘদিন শুনানি হয়েছে, ওই বিচারপতি কিন্তু কথা বলেন নাই। যেদিন রায় দেওয়া হয়েছে সেদিনও কিন্তু ওই বিচারপতির কথা বলেন নাই। এরকম ভাবে তারপর ওনার বিশ্ববিদ্যালয় নিতে হবে, আদম ব্যবসার লাইসেন্স নিতে হবে, ওয়ালেট ব্যবসা নিতে হবে, তারপর ওনার যা যা দরকার দ্রুততম সময়ের ভিতরে তা কিন্তু অনেক কিছু নিয়েছেন। এখন স্বপ্ন মুঘল সাম্রাজ্যের মতো ওনার যে এনজিও সরকার, বা যে কেউ বলে প্রবাসী, কেউ বলে আন্তর্জাতিক সরকার, এই সরকারকে কতদিন আরো কন্টিনিউ করা যায়। ওনারা যদিও বলেন যে ডিসেম্বর অথবা জুন, কিন্তু এই প্রেস সেক্রেটারি কিন্তু মাঝে একটা বক্তব্য দিয়েছে যে নির্বাচনের রোড ম্যাপ সবটাই নির্ভর করছে
সংস্কার কতটা বাস্তবায়িত হলো তার উপরে। তার মানে ওনাদের সংস্কার এই 10 মাসে কিছুই করতে পারেন নাই। এই সংস্কারের নামে যদি আরো 10 বছর ওনাদের রোডম্যাপ করতে পারেন, তাহলে সংস্কার হয় নাই, আমরা কেন ছাড়বো, এরকম কথাও কিন্তু ওনারা বলতে পারেন। সেই জন্য আমার মনে হয় যে নির্বাচন ওরা দিতে চাইবেন না, তবে অন-11 সরকার আমলেও কিন্তু নির্বাচন দিতে চায় নাই, পরিস্থিতি কিন্তু দেয়। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বক্তব্য শুনেছি, অন্যদের বক্তব্য শুনেছি। যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে ডাইরেক্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর ভিতর নাই, প্রতিকূল পরিবেশে, কিন্তু বাংলাদেশে অনেকেই বলছে, ডক্টর ইউনূস বলছেন যে একটা দল শুধুমাত্র নির্বাচন চায়। আজকে দেখলাম বহু দল বলতেছে আমরা নির্বাচন চাই, একটা লোক চায় না, সেটা ওনাকে ইন্ডিকেট করতেছে। কাজে উনি চাইবেন টিকে থাকতে, এটা আমাদের ধারণা, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দ্রোহের আগুনে জ্বলে ওঠে। এই স্বপ্ন ওনার বাস্তবায়ন হবে বলে আমার মনে হয় না। আবার কেউ কেউ বলছেন ইউনূস সাহেবের বেশ প্রশংসা করেছেন, তিনি দারিদ্র বিমোচন করছেন, তিনি মানুষকে বাংলাদেশে বিনিয়োগ আনছেন, ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছেন। আবার বলছেন যে ডক্টর ইউনূস সাহেব তিনি নিজ থেকে শুরু করেছেন, নিজের থেকে শুরু করেছেন, স্টারলিংক বাংলাদেশে এনেছেন, তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ ফোন, সারা ব্যবসাটা পেয়েছে তিনি। আপনি যে হসপিটালের কথা বললেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আপনি যে ম্যান পাওয়ার বিজনেসের কথা বললেন, তিনি তো সফল হচ্ছেন, তিনি তো ব্যবসা গুছিয়ে নিয়েছেন। বললো যে একজন একজন করে শুরু হবে, নেক্সট পদক্ষেপে কারা আসবে তাদেরকে তিনি ডেভেলপ করে দিবেন। আবার কেউ কেউ বলছেন যে জাপান নাকি 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নেবে, সেই 1 লক্ষ লোক নাকি ওনার ম্যান পাওয়ার বিজনেসের আওতায় আসবে, ওনার তো বিজনেস আছে, সেটা উনি নিজে করে তারপর অন্যদের মাঝে সেই ব্যবসা বাণিজ্য ছড়িয়ে দিবেন, মানুষকে আত্মবিশ্বাসী করে তুলবেন, আত্ম উন্নয়নের সুপ্ত শক্তির বিকাশ ঘটাবেন তিনি, সেটি আমরা দেখতে পাবো। এখন আমরা আসি আপনাদের দল সম্পর্কে একটু যদি বলি, দেশের দলের কি অবস্থা। তৃণমূল নেতা কর্মীরা কিন্তু এই যে 2-1 জন করে বের হয়, কেউ কেউ বলে যে হ্যাঁ তাদেরকে তো শেষ করে দিবে। এখন আপনি যে দেশের যে বিরূপ পরিস্থিতির কথা বললেন সেটা ঠিক আছে, এই পরিস্থিতিতে 2-1 জন করে বের হওয়ার কি আদৌ কোনো প্রয়োজন আছে, বা আপনারা সম্মিলিতভাবে কোনো উদ্যোগ নেবেন কিনা, এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? তবে আমার এখানে মাঝে মধ্যে তৃণমূলের কর্মীরা বহু কমেন্টস করে যে আমাদের সম্পর্কে কিছু বলতে বলেন, আমাদের সম্পর্কে যেন কিছু বলা হয়, আপনি কি বলবেন? দেখুন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের কেউ নই, আমি একজন সাধারণ সদস্য। আমার বিশ্বাসের জায়গা থেকে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অমিত শক্তির অধিকারী। তিনি পৃথিবীতে আমার মনে হয় সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, মানে রাজনীতি যখন থেকে শুরু করছেন এবং এই পর্যন্ত যদি হিসাব করি, তাহলে তিনি সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, এবং বাংলাদেশের বিপন্ন রাষ্ট্রীয় ব্যবস্থাকে যেখানে নিয়ে আসছেন, প্রায় হারিয়ে যাওয়া আওয়ামী লীগকে যেভাবে পুনরুদ্ধার করছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করছেন, তিনি তার পরিকল্পনা এবং কেন্দ্রীয় কমিটির লোকদের নিয়ে তারা কাজ করতেছেন। আমার বিশ্বাস আওয়ামী লীগ তো 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল, বঙ্গবন্ধুকে হত্যার পরে 21 বছর রাস্তায় ছিল। আওয়ামী লীগকে এতদিন রাস্তায় থাকতে হবে বলে আমি মনে করি না। তবে আওয়ামী লীগ যারা করেন তৃণমূলের লোক, আমিও গ্রাসরুট থেকে উঠে আসা একজন মানুষ, আমিও মনে করি আওয়ামী লীগ যারা করে এরা পাওয়ার জন্য না, এরা আওয়ামী লীগ তাদের কাছে অনুভূতি। আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন, উনি বলছিলেন আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। যারা আওয়ামী লীগ করে অনেক কষ্ট তাদের হচ্ছে, অকল্পনীয় কষ্ট হচ্ছে, বাড়ি ঘরে থাকতে পারতেছে না, মামলা মোকদ্দমা, কোন আয় করতে পারতেছে না, মানুষের সামনে আসতে পারতেছে না, রাস্তায় হিউমিলেট হচ্ছে, বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে। এরপরেও যারা আওয়ামী লীগ করেন তারা এই আদর্শের কথা, বঙ্গবন্ধুর কথা, শেখ হাসিনার কথা বিবেচনা করে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এবং ভিতরে ভিতরে কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। এই সুসংগঠিত হওয়ার শক্তিটা একটা সময় কিন্তু রাজপথে নামবে। কিছুদিন আগেও কেউ কল্পনা করছে ঢাকায় বঙ্গবন্ধু অভিনীত আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের লোকরা যাবে? মিছিল সহকারে গেছে। ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। আমি তৃণমূলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, একটু কষ্ট করুন, ইনশাআল্লাহ আমাদের এই অন্ধকার কেটে যাবে। অন্ধকার কোনোদিন চিরস্থায়ী না। আচ্ছা, একটু যদি আত্মসমালোচনা করতে বলে কি কি ভুল ত্রুটির কারণে হয়তো এটা দিয়েই শেষ করে ফেলবো, এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, অথবা এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা কি আদৌ টের পান নেই? বা আপনাদের গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করেছে? আপনাদের সরকারকে তো তারা ব্রিফ করা উচিত ছিল, জানানো দরকার ছিল যে এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এই কথাটা বলেই একটু শেষ করে দিই আমরা। দেখুন, আমার মনে হয় যে
কেউ তো ত্রুটির ঊর্ধ্বে না, দায় আমাদেরও নিতে হবে। একটা প্রতিষ্ঠিত সরকার এভাবে, যদি আমি মেটিকুলাস ডিজাইনের কথা বলি, সেই ডিজাইনের ভিতর থেকে আজকে এই বিপন্ন অবস্থাটা হয়ে গেল। এক্ষেত্রে আমাদের সাংগঠনিক এবং প্রশাসনের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের সবাইকে নিয়ে আমাদের হিসাব করতে হবে, আমাদের রিয়েলাইজ করতে হবে। নিশ্চয়ই আমাদের ব্যর্থতা না থাকলে এত সুন্দর এগিয়ে যাওয়া একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পরেও কেন আজকে আমাদের এই বিপন্ন অবস্থা হলো? এই যে মেটিকুলাস ডিজাইন, শেখ হাসিনা যদিও বারবার বলছেন যে সে ষড়যন্ত্র হচ্ছে বলছেন, তারপর আমরা কেন প্রতিবাদ করতে পারলাম না, প্রতিরোধ করতে পারলাম না? সেটা আমাদের বোধহয় আমাদের সংশ্লিষ্ট ফোরামে এটা রিয়েলাইজ করা দরকার। অনেকে আবার বলছেন যে ডক্টর ইউনূস সাহেব তো সত্য কথাই বলছেন। উনি যখন আমেরিকা গেছেন জাতিসংঘ অধিবেশনে, মেটিকুলাস ডিজাইন আপনি যেটা উল্লেখ করলেন, রিসেট বাটন পুশ করা, সব তো উনি সত্য কথাই বলছেন। এবং দীর্ঘদিন যে তিনি এই আন্দোলন করে এক ধরনের একটা সরকারের পতন ঘটিয়েছেন, উনি মেটিকুলাস ডিজাইনের কথা বললেন, উনি রিসেট বাটনের কথা বললেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সবকিছু উনি পাল্টে দিবেন, সেটাই করছেন। ওনার কথা আমরা বুঝতে পারিনি কেন? উনি তো সুন্দর করে সত্য কথাই বলে যাচ্ছেন সব সময়, যে সবকিছু তিনি পরিবর্তন করে দিবেন। না, উনি সত্য কথা বলেন, তবে একটু প্রবলেম আছে। উনি ওই যে আমার মনে হয় বয়সের ভারে নুয়ে পড়ছে কিনা, উনি মেটিকুলাস ডিজাইন করে সবকিছু করছেন, এটা ক্লিনটন ফাউন্ডেশনে বলছেন। আবার আরেকটি প্রোগ্রামে যে বলছেন যে আমি কিছুই জানি না, এটা আমাকে ধরে নিয়ে বলছে স্যার আপনার আসতে হবে। ও, এইটা তো একটা সমস্যা। উনি যে জানেন না, এইটা তো একটা আবার ওনার নিয়োগকর্তারা বলছে যে ওনার সাথে তো আমাকে কয়েকদিন যাবত কথাবার্তা হতেছিল, ওই মাসুদের কথা শুনলাম, অনুরোধের কথা। না, উনি তো বললেন হসপিটালে ওনাকে প্রথম জানানো হলো ফ্রান্সে। প্রথম উনি জানতে পারলেন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যখন ফুল নিয়ে আসলো সবাই নার্সেরা, উনি জানতে পারলেন প্রধানমন্ত্রী, উনি মহা কিছু হয়েছেন বাংলাদেশের। এবং তিনি উনি ওনার যে পেয়ারে লোক ক্লিনটন সাহেব, সেখানে যে তিনি বক্তৃতাটা মিথ্যা দিলেন, এবং ওনার মেটিকুলাস ডিজাইনে কারা কারা ছিল তাদের এইভাবে ডাকলেন, আসো আসো মঞ্চে আসো। এই যে দুইটা ভিডিও পাশাপাশি করে অনেকে দুষ্টরা পাশাপাশি দিয়ে দিচ্ছে, ওনার কোন কথাটা সঠিক? আমরা সত্য মিথ্যে জনগণ যাচাই করবে। এখন দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আমরা একদম শেষে নির্বাচন চাই। সাধারণ মানুষ একটি দল নির্বাচন চায় না, সবাই চায় নির্বাচন হোক। এবং অনেকগুলো নিবন্ধিত দল কিন্তু নির্বাচন চায়, অনিবন্ধিত দল আছে অনেকগুলো যারা নির্বাচন চায় না। এনসিপি সহ আরো অন্যান্য কয়েকটা রাজনৈতিক দল আছে যারা নির্বাচন চায় না। আমাদের প্রধান উপদেষ্টাও চান না। বিএনপির মির্জা আব্বাস সাহেব বলেছেন যে হ্যাঁ, জাপানের আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, একটি দল নির্বাচন চায়। মির্জা আব্বাস সাহেব বলেছেন একজন মানুষ নির্বাচন চায় না। কাকে মেন করেছে সেটা নিশ্চয়ই সবাই দেশবাসী জানে। যাই হোক, আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। দর্শক মন্ডলী, আপনারা শেষ মুহূর্তে কিছু বলার আছে? আমি আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছেন, আজকে সংযুক্ত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের মধ্য থেকে সৃষ্ট বাংলাদেশ, ৩০ লক্ষ মানুষ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ কোনোভাবেই সাম্প্রদায়িক শক্তির এবং আমাদের পরাজিত শক্তির দ্বারা নিপীড়িত হবে আমি বিশ্বাস করি না। সবাইকে শক্তি সঞ্চয় করতে হবে, গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা আবার আমাদের ফিরিয়ে আনতে হবে।